শহরতলির লাস্ট ডাউন ট্রেনটা বরিভুলি পৌঁছে গেল। সাবারবান লাইনের এইটাই শেষ স্টেশন। ট্রেনটা এলো যেন ভয়ে ভয়ে, রুদ্ধশ্বাসে, সরীসৃপের মতো বুকে হেঁটে। আন্ধেরি থেকে ইন্দিরা যোশী যখন এই গাড়িটায় উঠেছিল, মনে হয়নি শেষ পর্যন্ত বরিভুলি পৌঁছতে পারবে। একটা বিহ্বল ভয়ার্ত আত্মা লাস্ট ডাউন ট্রেনটার উপর ভর করে বসেছিল বুঝি। ফল হয়েছিল এই, তার চাকাগুলো ঘুরছিল, কিন্তু যেন ঘুরছিল না। কামরাগুলো জনশূন্য এবং অন্ধকার। আলোর একটি বিন্দু কোথাও আবিষ্কার করা যাচ্ছিল না। আন্ধেরিতে তবু 2-4 জন যাত্রী ছিল। কোথায় কখন নিঃশব্দে তারা নেমে গেছে কে বলবে। সে স্টেশনের জন্য কেউ বসে থাকেনি। পেছন দিকের একটা কামরা থেকে প্ল্যাটফর্মে নেমে এলো ইন্দিরা। নেমেই টের পাওয়া গেল অল্প অল্প বৃষ্টি পড়ছে। মাসটা সেপ্টেম্বর, এদেশের হিসেব অনুযায়ী ভাদ্র মাস, অর্থাৎ মধ্য ঋতু শরৎ শুরু হয়েছে। শরৎ সে শুধু নামেই, নইলে আকাশে ভারহীন লঘু মেঘেরা পাল তুলে রাখেনি। বাতাসের স্বভাবও প্রগল্ভ নয়। মেঘ কি নেই? অবশ্যই আছে, তবে সে মেঘ গর্ভিণী মহিষীর মতো মন্থর, জলবাহী। আর আরব সাগরের লোনা জল ছুঁয়ে ছুঁয়ে যে বাতাস উঠে আসছে তা উদ্দাম, বেপরোয়া। দিগন্তের ওপর দিয়ে সে সাঁই সাঁই ঘোড়া ছুটিয়ে চলেছে। এদের সঙ্গে হাত মিলিয়েছে অবিশ্রান্ত বাজের গর্জন। আকাশটাকে ফালা ফালা করে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকে যাচ্ছে। মোট কথা, ঋতুতে শরৎ হয়েও দিনটা বর্ষার খাস দখলে। তার রীতি নীতি মতি গতি সবকিছুই আষাঢ় শ্রাবণের দুরন্ত ঢলের দিকে। এখন কত রাত ইন্দিরা মোটামুটি আন্দাজ করতে পারছে। 11:15 মধ্যে এই ট্রেনটার বরিভুলি পৌঁছানোর কথা। আজ ঘন্টাখানেক যদি লেটও করে থাকে, রাতের বয়স এখনো মধ্যজাম পার হয়নি। অন্যদিন এই সময়টা বরিভুলিতে টিউব আলোর বান ডেকে যায়। আজ সেখানে একটি বাতিও কেউ জ্বালায়নি। সেটা অকারণে নয়। রেডিও আর খবরের কাগজ মারফত আখনুর, হাজি পীরপাস, বারকি, ছামাভ, জড়িয়ান এই নামগুলো ইন্দিরার জানা হয়ে গেছে। সে জানে ওখানে ভয়াবহ যুদ্ধ চলছে এবং শত্রুপক্ষের বিমান আমাদের দেশে উড়ে এসে নির্বিচারে বোমা ফেলে যাচ্ছে। তার হাত থেকে বাঁচবার জন্য বোম্বাই শহর আজ থেকে নিষ্প্রদীপের রক্ষা কবচ নিয়েছে। শুধু কি বোম্বাই, সারা দেশেই ব্ল্যাকআউটের থাবা প্রসারিত। অন্যদিন এই লাস্ট ট্রেনেও মেলা বসানো থাকে যেন। কত মানুষ যে এখানে এই শেষ স্টেশনে নামে তার হিসেব নেই। আজ কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। খুব সম্ভব সন্ধে হবার আগে আগেই সন্ত্রস্ত ভয়তাড়িত মানুষের দল চুপিসারে যে যার বিবরে ফিরে গেছে। ইন্দিরার মনে হলো এই ট্রেনটায় সেই শেষ স্টেশনের একমাত্র যাত্রী। সামনে পেছনে যেদিকে যতদূর চোখ যায় শুধু গাঢ় গভীর অন্তহীন অন্ধকার। এ অন্ধকার যেন নিরবয়ব নয়, রীতিমতো স্পর্শময়। মাথায় বৃষ্টি নিয়ে আর দুহাতে সামনের নিশ্ছেদ জবনিকা ঠেলতে ঠেলতে ইন্দিরা এগিয়ে চলল। সামনের দিকে কয়েক গজ এগোলে রেলের ওভারব্রিজ। ব্রিজ পেরিয়ে ডান দিকে নামলে সাইকেল রিক্সার জটলা। জটলার গা ঘেঁষে যে রাস্তাটা সোজা উত্তরগামিনী হয়েছে, সেটা ধরে মিনিট 25 হাঁটলে তাদের চল অর্থাৎ বস্তি পাওয়া যাবে। স্টেশন থেকে চল পর্যন্ত পথটুকু ইন্দিরার মুখস্থ। প্রতিদিনই এই পথে দুবার তাকে পাড়ি জমাতে হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে স্টেশনে ছোটে সে। সেখান থেকে ফার্স্ট ট্রেন ধরে আন্ধেরি। আন্ধেরি থেকে রাতের মধ্যজামে লাস্ট ডাউন ট্রেনে সে বাড়ি ফেরে। স্টেশন থেকে চল পর্যন্ত পথটুকু হেঁটেই যাতায়াত করতে হয় ইন্দিরাকে। কেননা চলের এক কোণে 1.5 কামরার একটা অংশে অসুস্থ বিধবা মা
নাবালক দুটি ভাই, দুটি বোন এবং তাকে নিয়ে যে বিরাট মাপের সংসার, তা সচল রাখতে হলে স্টেশনে যাওয়া আসার পথে রিকশায় ওঠার শৌখিনতাটুকু বাদ দিতে হয়। আজ অবশ্য রিকশা তাকে নিতেই হবে, কেননা স্টেশন থেকে বাড়ি যাবার রাস্তাটার কিছু খ্যাতি আছে। তাই এই রকম মহারাষ্ট্র সরকার সমস্ত রাজ্যটিকে ড্রাই করে দিয়েছেন। মদ নিষিদ্ধ হওয়ার ফলেই বোধহয় এই অঞ্চলের মানুষ সে ব্যাপারে অনুপ্রাণিত হয়ে উঠেছে। এই বড়িভালিতে গোপন কিছু ভাটিখানা আছে, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে মাতাল বেরিয়ে এসে প্রতিদিন রাস্তায় খিস্তি খেউর আর হল্লা বাঁধায়। অন্যদিন তবু সঙ্গে লাস্ট ট্রেনের অনেক যাত্রী থাকে, রাস্তায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাতি জ্বলে, কাজেই ভয়ের কোনো কারণ থাকে না। আজ নির্জন ব্ল্যাকআউটের রাত্রে মাতালদেরই তো রাজত্ব। যাই হোক, আজ আর রেলের টিকিট কালেক্টরকে কোথাও দেখা গেল না। ক্ষিপ্র পায়ে ওভারব্রিজ পার হয়ে রাস্তায় নেমে আসলো ইন্দিরা। আশ্চর্য, অন্যদিন এখানে সাইকেল রিক্সার হাট বসে থাকে। ঘন ঘন ঘন্টি মেরে সওয়ারি ধরবার জন্য ডাকাডাকি সাদাসাদি করে রিক্সাওয়ালারা জায়গাটাকে সরগরম করে রাখে। কি এক ভোজবাজিতে আজ তাদের চিহ্ন মাত্র নেই। ভয়তাড়িত হয়ে তারাও বুঝি পালিয়েছে। এদিকে বৃষ্টিটা এতক্ষণ মৃদুই ছিল, হঠাৎ সে যেন কোমর বাঁধতে শুরু করলো। মনে হচ্ছে বেশ তোড়জোড় করেই এবার নামবে। নিরুপায় চোখে চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ে গেল। না, এই চত্বরটা একেবারে শূন্য নয়। একটা রিক্সাই এখনো আছে। আশ্বস্ত উৎসাহিত ইন্দিরা ছুটতে ছুটতে রিক্সাটার কাছে এসে পড়ল। বলল, ভাড়া যাবে? রিক্সাওয়ালা তার সিটেই বসেছিল। বলল, ভাড়া তো হয়ে গেছে মাইজি। আগে লক্ষ্য করেনি ইন্দিরা, এবার তার চোখ রিক্সার ভেতর দিকে ফিরল। অন্ধকারে পুরুষ দেহের অস্পষ্ট একটি আভা সেখানে টের পাওয়া যাচ্ছে। তার হাতে জ্বলন্ত সিগারেটের রক্তাভ একটি বিন্দু। হতাশ সুরে রিক্সাওয়ালার উদ্দেশ্যে ইন্দিরা বলল, এক কাজ করো বরং, একে পৌঁছে দিয়ে এসো, তারপর আমাকে নিয়ে যাবে। রিক্সাওয়ালা কি বলতে যাচ্ছিল তার আগেই ভেতরের সিট থেকে ভদ্রলোক বলে উঠলেন, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। কি? ইন্দিরার গলা থেকে অর্ধফোঁটা শব্দ বেরিয়ে এলো। আপনি কোথায় যাবেন? নীলকান্ত আপ্তে রোড। আমি আরেকটু আগে সিন্ধি কলোনিতে যাব। আপনার আপত্তি না থাকলে আমার সঙ্গে যেতে পারেন। বলে একটু থামলেন ভদ্রলোক। পরক্ষণে কি ভেবে ব্যস্তভাবে শুরু করলেন, আমাকে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালার ফিরে আসতে সময় লাগবে অনেকটা, ততক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তাছাড়া বৃষ্টিটাও জোর পড়তে শুরু করেছে। মাথা বাঁচাবার মতো শেডের কিছু এখানে নেই, একেবারে ভিজে যাবেন। ভদ্রলোকের প্রস্তাবটা ভালোই। একটু ইতস্তত করল ইন্দিরা। তারপর দ্বিধান্বিত সুরে বলল, কিন্তু আপনার অসুবিধে। মাঝপথে তাকে থামিয়ে দিয়ে ভদ্রলোক বললেন, বিন্দুমাত্র না। অন্ধকারে একজন অপরিচিত পুরুষের পাশাপাশি বসে যেতে হবে। ভয়ে ভয়েই ইন্দিরা রিকশায় উঠল। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা প্যাডেল মারল, আর পার্শ্ববর্তী ভদ্রলোক হাতের সিগারেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিলেন। মহিলার প্রতি সৌজন্যের খাতিরেই বোধহয়। ইন্দিরা অনুভব করল এই সংক্ষিপ্ত জায়গাটুকুতে যতখানি সম্ভব সংকুচিত হয়ে বসেছেন ভদ্রলোক। ইন্দিরাও জড়সড় হয়ে স্পর্শ বাঁচাতে চেষ্টা করছে। রিক্সাটা যে রাস্তার উপর দিয়ে চলেছে সেটা অসমতল, কর্কশ। সম্প্রতি ইমপ্রুভমেন্ট ট্রাস্ট জায়গাটার অভিভাবক হয়েছে। একে পুরোপুরি শহুরে করে তোলার জন্য রাস্তাগুলোয় খোয়া পড়েছে। এরপরেই তাদের পিচের মলাট পরানো হবে। প্রায় প্রতি মুহূর্তে রিক্সাটা ঠক্কর খেতে খেতে চলেছে। অন্ধকার রাস্তার দুপাশে সারিবদ্ধ নিস্তব্ধ বাড়িগুলো কেমন যেন রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রয়েছে।
একটা কিছুর প্রতীক্ষা করছে যেন তারা। কিসের প্রতীক্ষা? এই পথটা দিয়ে চলতে চলতে ইন্দিরার মনে হলো কবে যেন একদিন এখানে মুখর জীবন স্রোত ছিল, চিরদিনের মতো তা বুঝি স্তব্ধ হয়ে গেছে। আবার মনে হচ্ছে একটি বিচিত্র যানে চড়ে সে আর পাশের অপরিচিত ভদ্রলোকটি পাতালের অতল অন্ধকারে কোনো এক নির্জন পরিত্যক্ত নগরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, একটা ব্যাপার ইন্দিরা লক্ষ্য করেছে। রিকশায় ওঠার পর থেকে ভদ্রলোক উপযাচক হয়ে একটি কথাও বলেননি। একসময় নীলকান্ত আপ্তে রোড এসে গেল। রিকশা থামিয়ে ইন্দিরা ভাড়া দিতে যাবে, ভদ্রলোক বাধা দিলেন। ব্যস্তভাবে বললেন, না না, অনুগ্রহ করে কিছু দেবেন না, আমি তো আসছিলামই, আপনি না এলেও পুরো ভাড়াটা দিতেই হতো, বাই চান্স আপনি সঙ্গে এসেছেন। রিকশাওয়ালার উদ্দেশ্যে বললেন, চলো। ইন্দিরা কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই রিকশা ছুটতে শুরু করেছে। পরের দিনও সেই একই রকম রথখানিতে সেই ভদ্রলোকটির পাশে বসেই বাড়ি ফিরতে হলো। পরের দিন অর্থাৎ আজ। আজকের ব্যাপারটা অবশ্য কালকের তুলনায় একটু ভিন্ন ধরনের। আজ ট্রেন থেকে নেমে ইন্দিরাই প্রথমে রিকশাটার দখল নিয়েছে। এই রিকশাতে সে কাল পাড়ি জমিয়েছিল কিনা বোঝা যাচ্ছে না, তবে রিকশাওয়ালার প্রকাণ্ড পাগড়ি দেখে সে সম্বন্ধে কিছু সংশয় জাগছে। নিঃসন্দেহ হবার জন্য ইন্দিরা বলল, কাল এই সময় তুমি এখানে ছিলে না? হ্যাঁ মাইজি, বলে একটু থামলো রিকশাওয়ালা। পর মুহূর্তে কি ভেবে আবার শুরু করলো, কাল আপনি আর এক সাহেব তো আমার রিকশায় গিয়েছিলেন। রিকশাওয়ালা সম্বন্ধে আর সংশয় নেই। ইন্দিরা বলল, হ্যাঁ, এখন চলো। চলতে চলতে ইন্দিরা আবার প্রশ্ন করল, আচ্ছা, কালও দেখেছি, আজও দেখছি তুমি শুধু লাস্ট ট্রেনের জন্য বসে থাকো, আর সব রিকশাওয়ালারা যায় কোথায়? ব্ল্যাক আউটের রাত মাইজি, মুখ ফিরিয়ে রিকশাওয়ালা বলল, সন্ধ্যের পর যত ট্রেন আসে তাতে আর লোক থাকে না, বেকার বসে থেকে কি লাভ, তাই ওরা চলে যায়। লেকিন আমি আশা ছাড়ি না, যদি কেউ এসে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, ছিলাম বলে কাল আপনাদের ভাড়া পেয়েছি, আজও পেলাম। এরপর সব চুপচাপ। এদিকে রিকশাটা খোয়া ওঠা কর্কশ পথের উপর দিয়ে দোল খেতে খেতে খানিকটা এগিয়ে গেছে। হঠাৎ পিছন থেকে চিৎকার শোনা গেল, এই রিকশা রুকো। রিকশাওয়ালা গাড়ি থামিয়ে দিল, আর রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে একটি ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন। রিকশাওয়ালা বলল, সাব, রিকশা তো ভাড়া হয়ে গেছে। তাই তো, ভারী মুশকিল হলো। ভদ্রলোক একটু ইতস্তত করলেন, তারপর অন্ধকারে ইন্দিরার দিকে তাকিয়ে বললেন, আমি সিন্ধি কলোনি যাব, এত রাতে আর কোথাও রিকশা পাচ্ছি না, দয়া করে যদি আপনার সঙ্গে। সিন্ধি কলোনির নাম শুনে খানিকটা আন্দাজ করা গেল, তাছাড়া গলার স্বরটা কালকের মতনই মনে হচ্ছে। ইন্দিরা বলল, আসুন। ভদ্রলোক উঠে বসতেই আবার বলল, আমার যদি ভুল না হয়ে থাকে, কাল আপনি নিশ্চয়ই এ সময় একটি মেয়ের সঙ্গে রিকশায় করে গিয়েছিলেন। ভদ্রলোক সবিস্ময়ে বললেন, ও আপনি? হ্যাঁ। ইন্দিরা মাথা নাড়ল, বলল, তবে একটা কথা, আজকের ভাড়াটা কিন্তু আমিই দেব। ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে হেসে উঠলেন, বললেন, ঋণ শোধ করতে চান? বেশ। কিছুক্ষণ নীরবতা। ওদিকে ভদ্রলোক উঠে আসতেই রিকশা চলতে শুরু করেছে। একসময় ভদ্রলোকের স্তব্ধতা ভাঙলেন। আচ্ছা, আপনি কি রোজই লাস্ট ট্রেনে ফেরেন? ইন্দিরা বলল, হ্যাঁ, আমাকেও তাই ফিরতে হয়। ভদ্রলোক বলতে লাগলেন, অন্যদিন হলে স্টেশন থেকে হেঁটেই আমি বাড়ি ফিরি, ব্ল্যাকআউট বলে রিকশা নিতে হচ্ছে। এক কাজ করলে কেমন হয়? কি? দুজনকেই যখন লাস্ট ট্রেনে আর রিকশায় ফিরতে হচ্ছে, তখন এই রিকশাওয়ালাটাকে ঠিক করে নিই না কেন?
একদিনের ভাড়া আপনি দেবেন, একদিনের আমি। কি রাজি? প্রস্তাবটা লোভনীয়। প্রতিদিন একা যেতে হলে দ্বিগুণ ভাড়া দিতে হবে। অতএব উৎসাহিত হয়ে ইন্দিরা বলে উঠল, রাজি। এরপর রোজ রিক্সাটা নীলকান্ত আপ্তে রোডে একবার থেমে সিন্ধি কলোনিতে যেতে লাগলো। প্রথম দিনে সেই সংকোচ, সন্দেহ, কুণ্ঠা ইন্দিরার মধ্যে কিছুই আর অবশিষ্ট নেই। প্রথম দিনের মতো দুজনের কেউই আর নিঃশব্দে পথটুকু পাড়ি জমায় না। নানা প্রসঙ্গে তাদের কথাবার্তা হয়, বিশেষত যুদ্ধ কবে শেষ হবে, ব্ল্যাকআউটের অন্ধকার পার হয়ে কবে ঝলমলে আলোকিত রাত্রি আবার ফিরবে, এসব নিয়ে তারা মুখর থাকে। তাছাড়া জিনিসপত্রের দাম, বেকারিত্ব, কালোবাজারি ইত্যাদি ইত্যাদি কত বিষয়ে নিতান্ত অকারণেই যে তারা কথা বলে যায়, সে সম্বন্ধে নিজেদেরই খেয়াল থাকে না। ইন্দিরা যোশীর বয়স 40-এর প্রায় সীমান্তে। বাবা মারা যাবার পর সমস্ত সংসারটা তারই মুখের দিকে তাকিয়ে আছে। নিজের দায়িত্ব সম্বন্ধে সে সচেতন। ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে সে ছোটে আন্ধেরি। সেখানে প্রথমে একটা পেনের কারখানায় কাজ সেরে সন্ধে থেকে পার্ট টাইম টাইপের আর একটা কাজও করতে হয়। খাওয়া দাওয়া সবই তার বাইরে বাইরে। সংসারের দিকে তাকাতে গিয়ে নিজের দিকে এই 40 বছর বয়স পর্যন্ত চোখ আর ফেরানো হয়নি ইন্দিরার। নিজের অজান্তে কবে যে বন্ধ দুয়ারে ধাক্কা দিয়ে যৌবনের দূতেরা ফিরে গেছে নিজেই সে জানে না। যাই হোক, আজকাল সারাদিন কাজের পর সে রিক্সাটিতে উঠবার জন্য তার সমস্ত সত্তা উদ্গ্রীব হয়ে থাকে। মনে হয় এই 40-এর সীমান্তে কোনো অজানা বলে অচেনা একটা ফুল ফুটেছে। মনে হয় কোথা থেকে কোন সমুদ্র পাড়ি দিয়ে এক ঝলক দক্ষিণা বাতাস ছুটে এসেছে। ভদ্রলোক তার প্রতিদিনের সঙ্গী। অন্ধকারে অস্পষ্ট যে আভাসটুকু পাওয়া যায় তাতে মনে হয় তিনি সুপুরুষী, কণ্ঠস্বর গম্ভীর, ব্যক্তিত্বময়, কিন্তু মুখটাই এখনো দেখা হয়নি তার। অথচ ইন্দিরার প্রাণের কোণে সেটা দেখবার বড় লোভ। একদিন সে বলেই ফেলল, প্রথম দিন দেখেছি আপনি সিগারেট খান, কিন্তু কই আমার সঙ্গে যেতে যেতে তো একদিনও খেতে দেখলাম না। ভদ্রলোক বললেন, সিগারেটের গন্ধে আপনার অসুবিধা হবে। সিগারেট ধরাতে হলে দেশলাই জ্বালাতে হবে, আর সেই আলোতে মুখখানা দেখে নেবে। ইন্দিরার এই হলো ইচ্ছা। সে প্রায় নবীনা কিশোরীর মতো প্রগল্ভ হয়ে উঠে বলল, ও মা, সে কি, না না, আমার কিচ্ছু অসুবিধা হবে না। আপনি স্বচ্ছন্দে সিগারেট ধরাতে পারেন। সিগারেট না খেয়ে নিশ্চয়ই রোজ আপনার কষ্ট হয়। কিন্তু ইন্দিরাকে হতাশ হতে হলো। হাজার অনুরোধেও ভদ্রলোক কিছুতেই সিগারেট ধরালেন না। এত মুখরতা, এত প্রগল্ভতার মধ্যেও এক একদিন তাল কাটতে লাগলো। একদিন ইন্দিরাকে চুপচাপ দেখে ভদ্রলোক বললেন, কি ব্যাপার, আজ মুখে একেবারে চাবি লাগানো যে? বিষণ্ণ সুরে ইন্দিরা বলল, আমার মা খুব অসুস্থ, তার জন্য আজ সারাদিন ঘুরে ঘুরেও একটা হরলিক্স জোগাড় করতে পারিনি। এদিকে গোয়ালাটা দুধ দিচ্ছে না কদিন ধরে। ভদ্রলোক চকিত হয়ে উঠলেন, ও তাই নাকি? একটু আগে তার স্বরে যে চাপল্য ছিল এখন তার চিহ্ন মাত্র নেই। আশ্চর্য! পরের দিন ভদ্রলোক একটি হরলিক্সের শিশি ইন্দিরার হাতে দিতে দিতে বললেন, একটা জানাশোনা দোকান ছিল, নিয়ে এলাম। ব্যাগ থেকে দাম বার করে কৃতজ্ঞ সুরে ইন্দিরা বলল, কি উপকার যে আপনি করলেন। আরেকদিন ভদ্রলোক বললেন, কি অত ভাবছেন? শঙ্কা জড়ানো বিমর্ষ মুখে ইন্দিরা বলল, সে ভারী লজ্জার কথা। কথাটা কিছুতে ইন্দিরা বলবে না, কিন্তু ভদ্রলোকের পীড়াপিড়িতেই শেষ পর্যন্ত বলতেই হলো। 3 মাসের বাড়ি ভাড়া 90 টাকা বাকি পড়েছে। সেজন্য বাড়িওয়ালার লোক অপমান করে গেছে, শাসিয়ে গেছে 3 দিনের মধ্যে টাকা শোধ না করলে উঠিয়ে দেবে। বিচিত্র ব্যাপার, পরের দিন একতোড়া নোট ইন্দিরার হাতে গুঁজে দিতে দিতে ভদ্রলোক বললেন, 90 টাকা আছে, কালই ভাড়াটা মিটিয়ে দেবেন। কুণ্ঠিত হতচকিত ইন্দিরা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই
তার দুহাত ধরে ভদ্রলোক আবার বললেন, আমাকে বন্ধু হিসাবে মনে করতে পারেন, এতে লজ্জার কিছু নেই। আর টাকাটা একেবারে দিচ্ছি না, যখন পারবেন শোধ করে দেবেন। অন্ধকারে দু চোখ ঝাপসা হয়ে এলো ইন্দিরার। অবশেষে সেই দিনটি এসে গেল। সেদিন অন্ধকারে ইন্দিরাকে বোধহয় অত্যন্ত চঞ্চল আর উদ্ভ্রান্ত দেখালো। ভদ্রলোক বার কয়েক তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বলে উঠলেন, আজ আপনাকে খুব অস্থির মনে হচ্ছে। হ্যাঁ, ভারী গলায় অন্যমনস্কের মতো ইন্দিরা বলতে লাগলো, আপনাকে আগেই বলেছি আমার মা অসুস্থ। বাবা মারা যাওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। কখনো একটু ভালো থাকেন, কখনো খারাপ। আজ সকালে যখন কাজে বেরোই তখন খুব বাড়াবাড়ি দেখে এসেছি। মনে হচ্ছে মা এবার আর বাঁচবেন না। ছিছি, ও কথা ভাবছেন কেন? অসুখ হলেই কি মানুষ মরে যায়? একটু থেমে ভদ্রলোক আবার বললেন, মা তো অনেক দিন অসুস্থ, তার চিকিৎসার কি ব্যবস্থা হয়েছে? ইন্দিরা বলল, কি ব্যবস্থা আর করব, আমাদের মতো গরিবের সংসারে, বুঝতেই পারছেন। একটু চুপচাপ, তারপর গাঢ় গলায় ভদ্রলোক বললেন, দেখুন, পৃথিবীতে আমার কেউ নেই, মা বাবা ভাই বোন স্ত্রী কেউ না। আপনার মায়ের চিকিৎসার দায়িত্ব যদি আমি নিই, মানে আপনার মাকে যদি নিজের মা মনে করি, আপনার আপত্তি আছে? আচ্ছন্ন সুরে ইন্দিরা বলল, আপনার কাছে আমার এমনিতেই ঋণের শেষ নেই, তারপর। কথা শেষ হলো না ইন্দিরার। তার আগেই পিঠের ওপর স্নিগ্ধ শঙ্কাহর একটি বাহু প্রসারিত হলো। সেদিন নীলকান্ত আপ্তে রোডে এসে রিক্সা থেকে নামতেই ভদ্রলোক বললেন, চলুন মাকে আজ দেখে যাই। ইন্দিরা চকিত হলো। মুহূর্তে চলের এক প্রান্তে নিজেদের সেই দিন ঘরখানা চোখের সামনে ভেসে উঠল। ছেঁড়া ময়লা বালিশ, দাগ ধরা বিছানার চাদর, ভাঙা চেয়ার, হাঁড়ি কুড়ি, সব মিলিয়ে খুশরি একখানা ছবি। যদিও তাদের দৈনের কথাটা ভদ্রলোকের অজানা নেই, তবু ইন্দিরা বলল, আজই যাবেন? যদি আপনার আপত্তি না থাকে। কুণ্ঠিত স্বরে ইন্দিরা বলল, আজ না গিয়ে যদি কাল। ভদ্রলোক বললেন, বেশ, কালই যাব। পরের দিন ভাই বোনদের বালিশের ওয়ার আর বিছানার চাদর ধুয়ে ঘরখানা সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে রাখতে বলে কাজে বেরোলো ইন্দিরা। নিশীথের সেই সঙ্গীকে আজ প্রথম দেখবে। ভাবতেই ইন্দিরার 40 বছরের বয়স্ক হৃৎপিণ্ড সমস্ত দিন দ্রুতবহ জলদ বাজনার মতো বেজে যেতে লাগলো। কাজের শেষে লাস্ট ট্রেন ধরতে এসে ইন্দিরা অবাক। আজ আর ব্ল্যাক আউটের অন্ধকার নেই। কয়েকটা দিন অথই তমসায় নিমজ্জিত থাকার পর বোম্বাই আবার তার আলোকিত রাত ফিরে পেয়েছে। লাস্ট ট্রেনে আজ আগের মতোই আবার মেলা বসেছে। বড়িভ্যালিতে তেমনই আলোর বান ডেকে আছে। অগুন্তি মানুষের সঙ্গে ট্রেন থেকে পায়ে পায়ে রিক্সা স্ট্যান্ডে এলে ইন্দিরা দেখল জায়গাটা আজ সরগরম। সব রিক্সাওয়ালাকেই আজ দেখা যাচ্ছে। কিন্তু যে পাগড়ি দেখে এতদিন তাদের সেই রিক্সাওয়ালাটাকে চিহ্নিত করা গেছে, আজ তাকে খুঁজে বের করার উপায় নেই। কেননা প্রায় সব রিক্সাওয়ালার মাথাতেই পাগড়ি বাঁধা। রিক্সাওয়ালা নিয়ে বিশেষ দুর্ভাবনা নেই ইন্দিরার। উদ্ভ্রান্তের মতো চারিদিকে তাকাতে লাগলো সে। কিন্তু অন্ধকারে সেই সহচরকে খুঁজে যে বার করবে, সাধ্য কি? নামও তার জানা নেই যে চেঁচিয়ে ডাকবে। একে একে সবাই চলে যাচ্ছে। তাদের সঙ্গে সেই ভদ্রলোকে কি চলে গেছেন? একবার ইন্দিরা ভাবল সিন্ধি কলোনিতে গিয়ে খোঁজ করবে। কিন্তু সিন্ধি কলোনির কোন ঠিকানায় ভদ্রলোক থাকেন তা জেনে নেওয়া হয়নি। তার মনে হয়েছিল ব্ল্যাক আউটের রাত্রি কোনোদিন শেষ হবে না। অন্ধকারে চিরকাল পাশাপাশি বসে তারা স্টেশন থেকে বাড়ির পথে পাড়ি জমাতে পারবে। এর চাইতে কালই যদি ভদ্রলোককে বাড়ি নিয়ে যেত। হঠাৎ নিজের বুকের ভেতর অসীম শূন্যতা অনুভব করতে লাগলো ইন্দিরা। মনে হলো অন্ধকারে বিদ্যুৎ চমকের মতো কি যেন তার কাছে এসেছিল,
সম্পূর্ণ বুঝবার আগেই তা বিলীন হয়ে গেছে। অথবা জীবনে অতর্কিতে একবার, মাত্র একবারই বুঝি পরমাশ্চর্য সামনে এসে দাঁড়ায়। তাকে তুলে নিয়ে আঁচলে বাঁধতে না পারলে আর কোনোদিনই সে ধরা দেয় না। শেষ হলো আজকের গল্প নিশিগন্ধ। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।